ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাথে দেখা করতে অনীহা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। এমন খবর নিয়ে চলছে ব্যাপক তোলপাড়। নেপালের প্রধানমন্ত্রী মালেন শাহর বয়স মাত্র 30-এর কোঠায়, কিন্তু সাহসটা সেটা বয়স মানে না। ভারতের মতো আঞ্চলিক পরাশক্তি যে দেশকে অনেকেই সমীহ করে কথা বলে, সেই দেশের সামনে বিন্দুমাত্র দ্বিধা না রেখে না বলতে পেরেছেন তিনি। এই এক নাতেই বাতিল হয়ে গেছে ভারতের পররাষ্ট্র সচিবের নেপাল সফর। কারণ বালেন্দ্র শাহ স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, ভারতের কোন সচিব পর্যায়ের প্রতিনিধির সাথে আলোচনা আমার জন্য যথেষ্ট নয়। প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার কথা হবে। আলোচনা করতে চাইলে নরেন্দ্র মোদীকেই আসতে হবে। নেপালের প্রধানমন্ত্রীর দিকে তাকা, আরে বাপ রে বাপ, পুরা বুকটা বইরাই তো কলিজা। কিভাবে না কইরা দিল, ভারতকে না কইরা দিল। সাথে দেখা করতে গেছিল, নরেন্দ্র মোদীর একটা বার্তা নিয়ে উনি স্টেট বলে দিচ্ছেন যে আমি কারোর সাথে কথা বলবো না, প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে তোমাদের প্রধানমন্ত্রীকে আসতে বলো। আসসালামু আলাইকুম। যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, অনুরোধ করব পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, এবারে ভারতকে কঠিন জবাব দিল নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছে বালেন্দ্র শাহ। গত কয়েক বছর ধরে ভারত ও নেপালের সম্পর্কে টানাপোড়েন চলছে। এর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের চীনের দিকে ঝোঁক ও কালাপানি লিম্বিয়াথুরা লিপুলেক ত্রিমোহনা এলাকা থেকে সীমান্ত বিরোধ। এখন আবার প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের আমলে ভিন্ন নীতিগত সিদ্ধান্তের কারণে দুই দেশের সম্পর্কে আরও খারাপের দিকে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক এক ঘটনা নতুন বিতর্ক তৈরি করেছে। বালেন্দ্র শাহ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। কারণ হিসাবে তিনি পদমর্যাদার পার্থক্যের কথা উল্লেখ করেছেন। পররাষ্ট্র মন্ত্রীর নিচের পদমর্যাদার কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে অনীহা প্রকাশ করেছে বালেন্দ্র শাহ। বালেন্দ্র শাহ বলেছেন যে কোনো সচিবের সঙ্গে বৈঠক করবেন না তিনি বলেছেন, যদি তার সঙ্গে বৈঠক করতে হয় তাহলে মন্ত্রী পর্যায়ের লোক আসতে হবে, হয় পররাষ্ট্রমন্ত্রী, না হয় প্রধানমন্ত্রী, না হলে স্বরাষ্ট্রমন্ত্রী এসে তার সঙ্গে বৈঠক করতে পারে, তার সঙ্গে কথা বলতে পারে। কিন্তু কোনো আমলা, কোনো সচিব পর্যায়ের কোনো ব্যক্তির সঙ্গে তিনি বৈঠকে বসবেন না। রীতিমতো দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে ভারতকে। চলুন কথা না বাড়িয়ে কীভাবে চোখে চোখ রেখে কঠিন জবাব দিল বালেন্দ্র শাহ সেটা দেখি, তারপরে কথা বলি। নেপালের প্রধানমন্ত্রী মালেন শাহর বয়স মাত্র 30-এর কোঠায়, কিন্তু সাহসটা সেটা বয়স মানে না। ভারতের মতো আঞ্চলিক পরাশক্তি যে দেশকে অনেকেই সমীহ করে কথা বলে, সেই দেশের সামনে বিন্দুমাত্র দ্বিধা না রেখে না বলতে পেরেছেন তিনি। এই এক নাতেই বাতিল হয়ে গেছে ভারতের পররাষ্ট্র সচিবের নেপাল সফর। কারণ বালেন্দ্র শাহ স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন, ভারতের কোন সচিব পর্যায়ের প্রতিনিধির সাথে আলোচনা আমার জন্য যথেষ্ট নয়। প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার কথা হবে। আলোচনা করতে চাইলে নরেন্দ্র মোদীকেই আসতে হবে। এটি শুধু একটি না নয়, এটি একটি দৃঢ় অবস্থান। একটি ছোট দেশ কিন্তু আত্মসম্মানে বড়। এটাই দেখিয়ে দিল নেপাল। যে নেপালকে একসময় চাপে ফেলে হাঁটু গেড়ে বসানো যেত, আজ সেই নেপাল চোখে চোখ রেখে বলে, সম্মান দিলে সম্মান পাবেন, নয়তো নয়। দুদিনের সফরে সোমবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির কাঠমান্ডুতে যাওয়ার কথা ছিল। নেপাল সরকারের একজন শীর্ষ কর্মকর্তার বরাতে কাঠমান্ডু পোস্ট এ তথ্য জানায়। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে আশা করা হয়েছিল, তবে এই সফর স্থগিত করা হয়েছে। নেপাল ভারত সম্পর্কের সাম্প্রতিক ঘটনাবলী দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে। পর্যবেক্ষকরা মনে করছেন, বালেন্দ্র শাহের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর দুপক্ষের মধ্যে যে প্রাথমিক উৎসাহ ছিল তা কিছুটা কমে গেছে। তবে কর্মকর্তারা জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে বিভিন্ন স্তরে পরিকল্পিত বেশিরভাগ বৈঠক ও সফর নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তার মতে, মিশ্রির অন্যান্য প্রতিশ্রুতির কথা উল্লেখ করে ভারতের পক্ষ নেপালকে জানিয়েছে সফরটি আপাতত স্থগিত করা হয়েছে।
তবে ভারতের সফর স্থগিতের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে স্থগিতের দুটি সম্ভাব্য কারণ রয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ভারতীয় পররাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের বারবার অনুরোধ সত্ত্বেও, অথবা লিম্পিয়া ধুয়ায় সীমানা নিয়ে নেপাল ও ভারতের সাম্প্রতিক বিরোধ, যেটিকে নেপাল ঐতিহাসিকভাবে তাদের অঞ্চল বলে দাবি করে। নেপালের প্রধানমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রীর চেয়ে কম পদমর্যাদার কোনো বিদেশি কর্মকর্তা বা নেতার সঙ্গে দেখা করা থেকে বিরত রয়েছেন। আমেরিকানদের অনুরোধ উপেক্ষা করে তিনি এর আগে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সমীর পল কাপুর এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সের্গিও গোর সঙ্গে দেখা করতে অস্বীকার করেছিলেন। তিনি মিস্ত্রির সফরের সময়ও একই নীতি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে শাহ অর্থ সচিব স্বর্ণী মোয়াগলে এবং পররাষ্ট্রমন্ত্রী খানেলের ভারত, চীন এবং যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দেখা করার অনুরোধ শোনেননি। বিশেষজ্ঞরা মনে করেন এই ঘটনাগুলো নেপাল ভারতের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। দেখেন এই যে প্রধানমন্ত্রী কাকে বলে, দেখেন নেপালের প্রধানমন্ত্রীর দিকে তাকান, আরে বাপ রে বাপ, পুরা বুকটা ভইরাই তো কলিজা। কিভাবে না কইরা দিল, হ্যাঁ ভারতকে না কইরা দিল। ভারতের একজন সচিব, উচ্চ পদস্থ একজন সচিব কথা বলতে চাইছিল, নেপালে যাইতে চাইছিল। কি কারণে? নরেন্দ্র মোদীর কোনো বার্তা নিয়ে যাইতে চাইছিল, কথা বলতে চাইছিল। ওই প্রধানমন্ত্রী, ওই নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সোজাসাজি কথা বলছে। প্রধানমন্ত্রীর সাথে প্রধানমন্ত্রী বসবে, প্রধানমন্ত্রীর কোনো চাকর বাকরের সাথে বসতে রাজি না। চাকর বাকরটা বলে নাই, মানে প্রধানমন্ত্রীর কোন প্রতিনিধির সাথে আমি বসতে রাজি না। সাহসটা দেখছেন? এই নেপালে ইন্ডিয়ান টাকা চলতো একটা টাইমে, পুরা নেপাল দখল করে রাখছিল। ইন্ডিয়ান ব্যবসায়ীরা পুরা নেপালটাকে দখল করে রাখছিল একটা সময়। নেপালের সিনেমা হলের মধ্যে সব ইন্ডিয়ান ছবি, মানে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য বানায় ফেলছিল। ওইখান থেকে ঘুরা দাঁড়ায় গেছে, চোখের মধ্যে চোখ রেখা বলছে প্রধানমন্ত্রী আর প্রধানমন্ত্রী কথা বলবে, অন্য কারো সাথে না। এরকম প্রধানমন্ত্রী তো চাইছিলাম। এই জেনারেশন, এই জেএনজি নেপালের প্রধানমন্ত্রীকে সেলুট জানায় তো, হ্যাঁ সেলুট দেয়, কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রীকে কি সেলুট দেয়? নিশ্চয়ই কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না। কারা দেয়? আপনার দলের লোক আপনাকে সেলুট দিচ্ছে। কিন্তু আপনি সবাই থেকে যদি সেলুট নিতে চান, তাহলে এই যে এই ধরনের বয়ান সামনে আসতে দিয়েন না। কেউ সামনে আইসা আপনার পরিবারের গীত গাইবে, আপনার গীত গাইবে, আর আপনি বসে বসে এটা শুনবেন, এটা কি হয়? এরকম কথা যদি নেপালের কোনো পুলিশ অফিসার বলতো, হ্যাঁ এরকম কথা যদি কোনো নেপালের পুলিশ অফিসার বলতো, আমার তো মনে হয় ওনার চাকরি নিয়ে টান দিত নেপালের প্রধানমন্ত্রী। এটা মাইনা নিত না। ওনার এক মন্ত্রী, হ্যাঁ ওনার এক মন্ত্রীর ওয়াইফ একজন ব্যবসায়ীর সাথে গোপনে ব্যবসা করত। দেখেন ওনার ক্যাবিনেটে থাইকা ওনার মন্ত্রী আরেকজন ধনী ব্যবসায়ীর সাথে ব্যবসা করতো, জানার সঙ্গে সঙ্গে তার মন্ত্রিত্ব খায়া ফেলাইছে। ব্যাপারটা বুঝছেন? এরকম প্রধানমন্ত্রী চাই। আর বেশি কিছু কথা বলবো না। আমাদের প্রধানমন্ত্রী বিদেশ থেকে আসছে, ইংল্যান্ডের মতো জায়গায় 16-17 বছর থাকছে ভাই। নিশ্চয় ওনার মন মানসিকতা অনেক উপরে। ওনার চলাফেরায় কথাবার্তার মধ্যে তাই তো বোঝা যায়। আমরা তাই তো দেখতেছি গত 3-4 মাস, 3-4 মাস কেন, প্রায় 6 মাস হয়ে গেল উনি বাংলাদেশে আসছে। ওনার চলাফেরা এবং আচরণের মধ্যে ভদ্রতা ফুটে ওঠে। কিন্তু আমরা ভদ্রতা চাচ্ছি না, আমরা চাচ্ছি নেপালের মতো বলিষ্ঠ কণ্ঠ। যেখানেই অন্যায়, যেখানেই অপরাধ, যেখানেই অবিচার, সেখানেই ঝাঁপায়া পড়তেছে নেপালের প্রধানমন্ত্রী। এরকম প্রধানমন্ত্রী চাই। কূটনীতির দাবার বোর্ডে একটি দেশের উচ্চতা তার সামরিক বাহিনীর আকার বা জিডিপির অঙ্ক দিয়ে মাপা হয় না, মাপা হয় তার রাষ্ট্র নেতাদের মেরুদণ্ডের দৃঢ়তা দিয়ে। চোখ বন্ধ করে একবার হিমালয়ের পাদদেশে অবস্থিত, ছোট্ট স্থল বেষ্টিত এবং সামরিক দিক থেকে অত্যন্ত সাধারণ একটি দেশ নেপালের কথা ভাবুন। আর এরপর চোখ খুলে তাকান লাল সবুজের বাংলাদেশের দিকে। দুটি দেশ একই প্রতিবেশী, কিন্তু আচরণের আকাশ পাতাল পার্থক্য আপনাকে শিহরিত করবে, বাধ্য করবে নিজের আত্মসম্মান নিয়ে নতুন করে ভাবতে। আন্তর্জাতিক কূটনীতিতে সম্প্রতি এমন এক রোমহর্ষক এবং অবিশ্বাস্য ঘটনা ঘটেছে যা পুরো দক্ষিণ এশিয়ার রাজনৈতিক সমীকরণকে কাঁপিয়ে দিয়েছে। ভারতের মতো পরাশক্তির একচ্ছত্র আধিপত্যকে আক্ষরিক অর্থেই বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহ। ঘটনাটি কোনো সিনেমার চিত্রনাট্য নয়, নিরেট বাস্তব ঘটনা। ভারতের প্রভাবশালী পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি মে মাসে নেপাল সফরের পরিকল্পনা করেছে। প্রোটোকল অনুযায়ী তিনি নেপালের প্রধানমন্ত্রীর সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন, ছবি তুলবেন এবং দিল্লির কিছু অলিখিত বার্তা দিয়ে আসবেন। এটাই ছিল চিরাচরিত নিয়ম। কিন্তু বালেন শাহ অত্যন্ত স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন তিনি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তার সমমর্যাদার ব্যক্তি হলেন অন্য কোনো দেশের প্রধানমন্ত্রী অথবা অন্ততপক্ষে পররাষ্ট্রমন্ত্রী। ভারতের একজন সচিব পর্যায়ের কর্মকর্তার সাথে বৈঠক করে তিনি নেপালের প্রধানমন্ত্রীর চেয়ারের অবমাননা করবেন না। বালেন শাহ দায়িত্ব নেওয়ার পর থেকেই একটি লৌহ কঠিন নীতি গ্রহণ করেছেন।
তিনি সাফ জানিয়ে দিয়েছেন, শুধু ভারত নয়, চীন বা আমেরিকার মতো সুপার পাওয়ারদের ক্ষেত্রেও এই একই নিয়ম প্রযোজ্য হবে। পররাষ্ট্রমন্ত্রীর নিচের পদের কোনো বিদেশি প্রতিনিধির সাথে তিনি সরাসরি আনুষ্ঠানিক বৈঠক করবেন না। তিনি কোনো সস্তা ফটো সেশন বা সৌজন্য সাক্ষাতে বিশ্বাসী নন। তিনি চান ফলাফলমুখী কূটনীতি। এমন বৈঠক হতে হবে যা থেকে নেপালের জন্য সরাসরি কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনবে। আর নেপালের এই চরম স্পর্ধাপূর্ণ আপত্তির কারণেই শেষ পর্যন্ত ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির মে মাসের নেপাল সফর পিছিয়ে যেতে বাধ্য হয়। দেশ পরিচালনা করতে আসলে কি লাগে? বিশাল সেনাবাহিনী, পারমাণবিক বোমা, নাকি অত্যাধুনিক যুদ্ধ বিমান? নেপালের এগুলোর কোনোটিই নেই, কিন্তু তাদের যা আছে তা হলো গার্ডস বা মেরুদণ্ড। সামরিক শক্তি কম বলে যে প্রভুর মতো কারো সামনে নমনম করতে হবে এমন কোনো দাস্তখত নেপাল লিখে দেয়। এবার নেপালের এই আত্মমর্যাদার আখ্যান থেকে চোখ সরিয়ে তাকান বাংলাদেশের রক্তস্নাত সীমান্তের দিকে। বুকটা মুহূর্তেই এক অজানা ক্ষোভ এবং অপমানে ভারী হয়ে উঠল। বালেন শাহ যখন মর্যাদার প্রশ্নে দিল্লির সচিবকে ফিরিয়ে দিচ্ছেন, ঠিক একই সময়ে বাংলাদেশের সীমান্তে রচিত হচ্ছে দাসত্বের এক ভয়ঙ্কর এবং নির্মম উপাখ্যান। ভাবুন তো, মাত্র কয়েকদিন আগের সেই ভয়ঙ্কর দৃশ্যটির কথা। ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ কোনো রকম উস্কানি ছাড়াই পাখির মতো গুলি করে হত্যা করল দুজন নিরীহ বাংলাদেশিকে। এরপর সেই লাশগুলোকে পরম তাচ্ছিল্যের সাথে একটি জীর্ণ বাঁশের খাটিয়ায় তুলে বাংলাদেশের মাটিতে ফেলে দিয়ে গেল। আর সবচেয়ে ভয়ঙ্কর এবং লজ্জার বিষয় হলো, আমাদের দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা কোনো রকম প্রতিবাদ বা প্রতিরোধ ছাড়াই সেই খাটিয়ায় শুয়ে থাকা লাশ দুটি অত্যন্ত সানন্দে এবং নীরবতার সাথে গ্রহণ করে নিয়ে এলো। একবার নিজের বিবেককে প্রশ্ন করুন, এই একই ঘটনা যদি নেপালের সাথে ঘটতো তবে কি হতো? বিএসএফ যদি নেপালি নাগরিককে গুলি করে মেরে এভাবে খাটিয়ায় করে লাশ দিয়ে যেত, তবে কাঠমান্ডুতে সেদিন প্রতিবাদের আগুন জ্বলে উঠত। নেপালের বাহিনী সেই লাশ গ্রহণে অস্বীকৃতি জানাতো এবং আন্তর্জাতিক মহলে দিল্লির এই নগ্ন আগ্রাসনের মুখোশ টেনে ছিঁড়ে ফেলত। কিন্তু বাংলাদেশে তা হয়, কারণ আমাদের রাষ্ট্রযন্ত্র গত 1.5 দশক ধরে এমন এক নতজানু মানসিকতায় অভ্যস্ত হয়ে উঠেছে, যেখানে প্রতিবেশীর রক্তচক্ষুকে ভয় পাওয়াটাই যেন অলিখিত আইনে পরিণত হয়েছে। আন্তর্জাতিক কূটনীতিতে একটি প্রবাদ খুব প্রচলিত, শক্তের ভক্ত নরমের জম। ভারতের বর্তমান সীমান্ত নীতি ঠিক এই প্রবাদেরই এক নিখুঁত এবং বিভৎস প্রতিফলন। ভারতের বিশাল সীমান্ত কিন্তু কেবল বাংলাদেশের সাথেই নয়, তাদের সীমান্ত রয়েছে চিরশত্রু পাকিস্তান, প্রবল পরাক্রমশালী চীন, ছোট্ট নেপাল এবং সমুদ্র পথে শ্রীলঙ্কার সাথেও। কিন্তু একটি অদ্ভুত এবং রোমহর্ষক পরিসংখ্যান খেয়াল করুন, এই বিশাল এবং বৈচিত্র্যময় সীমানার কোথাও কি আপনি প্রতিদিন নিরীহ বেসামরিক নাগরিককে মেরে ফেলার খবর পান? চীনের সাথে ভারতের লাদাখ বা গালওয়ান উপত্যকায় তীব্র উত্তেজনা রয়েছে। 2020 সালে গালওয়ানে চীনের সেনাবাহিনীর হাতে ভারতের অন্তত 20 জন সৈন্য নিহত হয়েছিল। কিন্তু ভারত কি চীনের দিকে একটি গুলিও ছুটতে পেরেছিল না, কারণ তারা জানে চীনের সাথে গুলি বিনিময়ের পরিণতি কি হতে পারে। পাকিস্তানের সাথে লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি হয়, কিন্তু সেটি দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। সেখানেও বিএসএফ বা ভারতীয় সেনাবাহিনী চাইলেই যখন তখন সাধারণ পাকিস্তানি নাগরিককে পাখির মতো গুলি করে মারতে পারে না, কারণ ওপাশ থেকে পাল্টা এবং দ্বিগুণ শক্তিশালী জবাব আসবে। নেপালের সাথেও ভারতের কালাপানি ও লিপুলেখ নিয়ে তীব্র সীমান্ত বিরোধ রয়েছে, কিন্তু নেপাল যখন নিজেদের নতুন মানচিত্র প্রকাশ করে ভারতের দাবিকে প্রত্যাখ্যান করল, ভারত তখন টু শব্দটিও করতে পারে। নেপাল সীমান্তে বিএসএফ এর কোনো জওয়ান নেপালি নাগরিককে গুলি করে হত্যার সাহস দেখায় না। এমনকি সমুদ্র পথে শ্রীলঙ্কার নৌবাহিনী প্রায়শই ভারতীয় জেলেদের সীমানা লঙ্ঘনের দায়ে গ্রেফতার করে, তাদের ট্রলার বাজেয়াপ্ত করে। কিন্তু ভারত কি পারে শ্রীলঙ্কার উপর কোনো সামরিক চাপ প্রয়োগ করতে? মোটেও না। তাহলে প্রশ্ন হলো, কেন শুধু বাংলাদেশ? কেন শুধু লাল সবুজের এই ভূখণ্ডেই ফেলানির মতো কিশোরীদের কাঁটাতারে ঝুলতে হয়? কেন শুধু বাংলাদেশের সীমান্তে বিএসএফ এর বুলেট নিরীহ মানুষের বুক ঝাঁঝরা করে দেয় এবং লাশ খাটিয়ায় করে ফেরত পাঠানো হয়? এই কেনর উত্তর খুঁজতে আমাদের বাইরের দিকে নয়, তাকাতে হবে নিজেদের ভেতরের দিকে। ভারতের এই আগ্রাসনের মূল কারণ ভারতের শক্তিমত্তা নয়, বরং বাংলাদেশের নীতি নির্ধারকদের মেরুদণ্ডহীনতা। যখন একটি দেশের সরকার নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য জনগণের বদলে কোনো বিদেশি শক্তির আশীর্বাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে, তখন সেই দেশের নাগরিকদের রক্তের দাম ওই বিদেশি শক্তির বুলেটের চেয়েও সস্তা হয়ে যায়। বাংলাদেশ বছরের পর বছর ধরে ভারতকে ট্রানজিট দিয়েছে, বন্দর ব্যবহার করতে দিয়েছে, নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে, এমনকি নিজেদের স্বার্থ বিসর্জন দিয়েও দিল্লির মন রক্ষা করে চলেছে। কিন্তু বিনিময়ে বাংলাদেশ কি পেয়েছে? তিস্তার ধুধু বালুচর, বাণিজ্যে বিশাল বৈষম্য এবং সীমান্তে প্রতিদিনের মৃত্যু মিছিল। বালেন শাহ প্রমাণ করে দিয়েছেন যে
সম্মান কেউ কাউকে উপহার হিসেবে দেয় না, সম্মান আদায় করে নিতে হয়। কূটনীতির টেবিলে আপনি যদি নিজেকে দুর্বল হিসেবে উপস্থাপন করেন, তবে প্রতিপক্ষ আপনাকে পিষ্ট করবেই। নেপাল ছোট দেশ হতে পারে, তাদের অর্থনীতি ভারতের উপর নির্ভরশীল হতে পারে, কিন্তু তারা তাদের আত্মমর্যাদাকে বিকিয়ে দেয়। বাংলাদেশের সামনে আজ নেপাল এক বিশাল এবং জ্বলন্ত উদাহরণ। আমাদের সামরিক বাহিনী দুর্বল নয়, আমাদের অর্থনীতিও তলানিতে ছেকেনি। আমাদের যা প্রয়োজন তা হলো বালেন শাহের মতো এক অদম্য রাজনৈতিক সদিচ্ছা এবং রাষ্ট্রীয় আত্মসম্মানবোধ। যেদিন বাংলাদেশের কোনো রাষ্ট্রনেতা দিল্লির অযৌক্তিক আবদার এবং সীমান্ত হত্যার প্রতিবাদে ভারতের মুখের উপর দরজা বন্ধ করে দেওয়ার সাহস দেখাবেন, ঠিক সেদিন থেকেই বিএসএফ এর বন্দুকের নল বাংলাদেশের দিকে তাক করার আগে হাজারবার কাঁপবে। খাটিয়ায় করে ফেরত আসা প্রতিটি লাশ আসলে কেবল একজন মানুষের মৃত্যু নয়, এটি একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্ব। এই দাসত্বের শৃঙ্খল ভেঙে কবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো? কবে আমরা বলবো আর এক ফোঁটাও রক্ত নয়? ঘড়ির কাঁটা টিকটিক করছে, আর ইতিহাস অপেক্ষা করছে বাংলাদেশের সেই জাগরণ। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের কোন দল ক্ষমতা এলে এই ঘটনাটি ঘটবে? জানান মন্তব্যের ঘরে। বালেন শাহরে দেখেন না, নেপালের প্রধানমন্ত্রী, ওরাও তো ডিপ স্টেটই আলাইছে, কিন্তু এখন কি দেখছেন অবস্থা? কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর ফরেন সেক্রেটারি বিক্রম মিশ্রা সাথে দেখা করতে গেছিল, নরেন্দ্র মোদীর একটা বার্তা নিয়ে উনি স্টেট বলে দিচ্ছেন যে আমি কারোর সাথে কথা বলবো না, প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তোমাদের প্রধানমন্ত্রীকে আসতে বল। এবং আজকে আরেকটা ঘটনা দেখলাম, ভারতে আমেরিকার চার্জ অ্যাফেয়ার্স বা রাষ্ট্রদূত সার্জিও গোর, যিনি বেসিক্যালি ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং ব্যবসায়িক পার্টনার, ওনাকে ভারতে এরা বসাইছে এই এলাকাকে কন্ট্রোলে রাখার জন্য। সার্জিও গোর আমাদের এই যে নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহর সাথে দেখা করতে চাইছিল বা একটা অ্যাপয়েন্টমেন্ট চাইছিল, ওইখানেও বলে দিছে যে আমি প্রধানমন্ত্রী ওই লেভেলের কারোর সাথে ছাড়া কথা বলবো না। চিন্তা করছেন? আরে ভাই, প্রধানমন্ত্রী হইবেন তো এরকমই হল না। তাই প্রমাণ সাহেব, আপনি এগুলো করেন, আপনার সাথে আছে বাংলাদেশের মানুষ, কিন্তু আপনি যদি বাংলাদেশের মানুষের মনে না ঢুকতে পারেন, ওই এদিক ওদিকে ঘুরিয়া, তারপরে আপনার ওই সাইকেল চালাইয়া, রিক্সা চালাইয়া, গাড়িতে বহন না নিয়া, কাউকে চেয়ার ছেড়া দিয়া, এগুলো নিয়ে আপনার তো মনে ঢুকবেন, কিন্তু আপনাকে আসলে মানুষের মনে ঢুকতে হবে এই জুলাই সনদ পাশ করে, এই গণভোটকে স্বীকৃতি দিয়া। দেখবেন 18 কোটি মানুষ আপনার পাশে আছে। তখন এই সার্জিও গোল বলেন আর ডিপ স্টেট বলেন আর যেই বলেন, আপনার কেউ একটা চুল বাঁকা করতে পারবে না, কারণ তখন সমগ্র দেশের মানুষ থাকবে আপনার সাথে। আপনি আসছেন, আপনি চালান, দেশ চলুক, 5 বছর থাকুক, আমরাও কোনো অশান্তি চাই না, বাংলাদেশের মানুষ কোনো অশান্তি চায় না। আর সেই সমস্ত রাজনৈতিক যে হট্টগোল যেটা দরকার, মিটিং মিছিল হরতাল, এগুলো চাই না। আপনি বরঞ্চ বিরোধী দলের সাথে মিলা মিশা তাদেরকে সাথে নিয়ে দেশ চালান, দেখবেন আপনি 5 বছর তো থাকবেনই। যদি ভালো কিছু করতে পারেন, আগামী তো মানুষ আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবে। ডিসিশন ইজ ইয়োর্স। মাত্র 30-এর কোঠায় বয়স, কিন্তু সাহসটা যেন হিমালয়ের চেয়েও বিশাল। যে ভারতকে দক্ষিণ এশিয়ার দাদাগিরির অঘোষিত সম্রাট বলা হয়, যে দেশের চোখ রাঙানিতে আশেপাশের রাষ্ট্রগুলো তটস্থ থাকে, সেই ভারতের মুখের উপর সপাটে দরজা বন্ধ করে দিল নেপাল। সরাসরি জানিয়ে দেয়া হলো, কথা বলতে হলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আসতে হবে। আপনাদের কোনো আমলা বা সচিবের সাথে আমরা দেখা করব না, আলোচনায় বসবো না। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভারতের পররাষ্ট্র সচিবকে রীতিমতো অপমান করে ফিরিয়ে দিয়েছে নেপাল। ভারতের মতো একটি আঞ্চলিক পরাশক্তি, যাদেরকে অনেকেই সমীহ করে চলে, তাদের সামনে বিন্দুমাত্র দ্বিধা না রেখে নেপালের এই তরুণ নেতৃত্ব সরাসরি না বলে দিয়েছেন। আর এই এক নাতেই তাসের ঘরের মতো বাতিল হয়ে গেছে ভারতের পররাষ্ট্র সচিবের বহু প্রতীক্ষিত নেপাল সফর। ঘটনা শুরুটা হয়েছিল একটি সাধারণ কূটনৈতিক সফরকে কেন্দ্র করে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির 2 দিনের সফরে কাঠমান্ডুতে যাওয়ার কথা ছিল। সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। ভারতের সাউথ ব্লক হয়তো ভেবেছিল বরাবরের মতো এবারও নেপালের নেতারা হাত জোর করে তাদের বরণ করে নেবে, কিন্তু ভারত যে এবার সম্পূর্ণ এক নতুন নেপালের মুখোমুখি হয়েছে, সেটা তারা খুনাক্ষরেও টের পায়নি। নেপালের এই দাপুটে তরুণ নেতা প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ অত্যন্ত স্পষ্ট ভাষায় ভারতকে বার্তা দিয়েছেন যে ভারতের কোনো সচিব পর্যায়ের প্রতিনিধির সাথে আলোচনা করার কোনো ইচ্ছা বা প্রয়োজন তার নেই। তিনি পরিষ্কার করে দিয়েছেন, কূটনীতিতে সমতা বলে একটি শব্দ আছে। আলোচনা যদি হতেই হয়, তবে তা হবে প্রাইম মিনিস্টার টু প্রাইম মিনিস্টার, অর্থাৎ শীর্ষ নেতার সাথে শীর্ষ নেতার। নরেন্দ্র মোদী যদি নিজে কাঠমান্ডুতে আসেন, কেবল তখনই তাকে স্বাগত জানানো হবে। এই ঘটনা শুধু একটি সফর বাতিলের ঘটনা নয়, এটি ভারতের দীর্ঘদিনের অহংকারের উপর একটি বিশাল হাতুড়ির ঘা। ভারত সবসময় নিজেদেরকে এই অঞ্চলের বড় ভাই হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, কিন্তু নেপাল আঙুল দিয়ে দেখিয়ে দিল, একটি দেশ ভৌগোলিক আয়তনে বা অর্থনীতিতে ছোট হতে পারে, কিন্তু আত্মসম্মানের দিক থেকে তারা কারো চেয়ে 1 ইঞ্চিও ছোট নয়।
এসময় যে নেপালকে নানাভাবে চাপে ফেলে, কখনো সীমান্ত অবরোধ করে, কখনো রাজনৈতিক কলকাঠি নেড়ে হাঁটু গেড়ে বসতে বাধ্য করত ভারত, আজ সেই নেপালই ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। তারা বুঝিয়ে দিয়েছে, সম্মান দিলে তবেই সম্মান পাবেন, নইলে জিরো টলারেন্স। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির এই সফরটি নেপাল এবং ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে বলে আশা করা হয়েছিল, কিন্তু নেপাল সরকারের এই কঠোর অবস্থানের কারণে সেই সফর মাঝপথে মুখ থুবড়ে পড়ে। ভারতীয় কর্মকর্তারা এখনো এই সফরের স্থগিত হওয়ার কোনো আনুষ্ঠানিক কারণ পর্যন্ত গণমাধ্যমের সামনে প্রকাশ করতে পারছেন না। মুখ রক্ষার জন্য তারা নানা অজুহাত খুঁজছেন, কিন্তু নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো থেকে যেটা জানানো যাচ্ছে তা ভারতের জন্য চরম লজ্জাজনক। নেপালের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, বারবার অনুরোধ করা সত্ত্বেও বালেন্দ্র শাহ ভারতীয় পররাষ্ট্র সচিবের সাথে দেখা করতে রাজি হননি। তবে নেপালের এই ক্ষোভের পেছনে যে শুধু প্রোটোকলের দোহাই আছে তা কিন্তু নয়, এর পেছনে রয়েছে ভারতের দীর্ঘদিনের আগ্রাসী মানসিকতা। লিম্পিয়াধুরা সীমান্ত নিয়ে নেপাল ও ভারতের সাম্প্রতিক বিরোধ কারও অজানা নয়। ভারত যেভাবে নেপালের ঐতিহাসিক ভূমি নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছে, নেপালের জনগণ তা মেনে নেয়নি। নেপাল ঐতিহাসিকভাবে এবং তথ্য প্রমাণ দিয়ে দাবি করে আসছে যে ওই অঞ্চলটি তাদের নিজস্ব, কিন্তু ভারত গায়ের জোরে সেখানে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। এই সীমান্ত বিরোধকে কেন্দ্র করে নেপালের ভেতরে ভারতের বিরুদ্ধে যে তীব্র জনরোষ তৈরি হয়েছে, তারই প্রতিফলন ঘটছে এখনকার কূটনীতিতে। নেপালের জনগণ এবং নতুন প্রজন্মের নেতারা আর ভারতের সামনে মাথা নত করতে রাজি নন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এটি একটি বিশাল বড় অশনি সংকেত। মোদী সরকার ক্ষমতায় আসার পর নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতি গ্রহণ করেছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে প্রতিবেশীদের সাথে তাদের সম্পর্ক সবচেয়ে খারাপ। নরেন্দ্র মোদীর একগুঁয়েমি এবং প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে মাত্রাতিরিক্ত হস্তক্ষেপের কারণে আজ তারা এই অঞ্চলে প্রায় বন্ধুহীন হয়ে পড়ছে। মালদ্বীপ আগেই তাদের দেশ থেকে ভারতীয় সেনা বের করে দিয়েছে, আর এখন নেপাল তাদের পররাষ্ট্র সচিবকে বসার সুযোগ পর্যন্ত দিল না। নরেন্দ্র মোদীর জন্য এর চেয়ে বড় কূটনৈতিক ব্যর্থতা আর কি হতে পারে? সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো, নেপালের এই মেরুদণ্ড সোজা রাখার নীতি শুধু ভারতের ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, তারা পরাশক্তি আমেরিকার সাথেও ঠিক একই আচরণ করেছে। নেপালের শীর্ষ নেতৃত্ব তাদের পদমর্যাদার চেয়ে কম কোনো বিদেশি কর্মকর্তা বা নেতার সাথে দেখা করা থেকে নিজেদের সম্পূর্ণ বিরত রেখেছে। আমেরিকার মতো দেশের অনুরোধকে তারা সরাসরি উপেক্ষা করেছেন। এর আগে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের সাথেও দেখা করতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছিলেন তারা। এটি প্রমাণ করে যে নেপাল কারো কাছে বিক্রি হয়ে যায়নি, বা তারা শুধুমাত্র ভারত বিরোধী মনোভাব থেকে এমনটা করছে না, বরং তারা তাদের রাষ্ট্রীয় প্রোটোকল, আত্মমর্যাদা এবং সার্বভৌমত্বের সাথে কোনোভাবেই আপোষ করতে রাজি নয়। নেপালের অর্থ সচিব এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের নেতারাও ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তাদের সাথে দেখা করার অনুরোধ ফিরিয়ে দিয়েছেন। তারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে নেপালের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের ভূ রাজনৈতিক খেলা আর চলতে দেয়া হবে না। বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনাগুলোর সুদূর প্রসারী প্রভাব রয়েছে। বিশেষ করে নেপাল ভারত সম্পর্কের ক্ষেত্রে এটি একটি বিশাল নেতিবাচক প্রভাব ফেলবে। ভারত হয়তো এত সহজে এই অপমান হজম করবে না, তারা হয়তো ভেতরে ভেতরে নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনবে। কিন্তু নেপাল যে বার্তাটি বিশ্ববাসীকে দিল তা হলো, ক্ষুদ্র রাষ্ট্র হলেও যদি নিজেদের মধ্যে একতা থাকে এবং আত্মসম্মান বোধ জাগ্রত থাকে, তবে বিশ্বের যে কোনো পরাশক্তিকে থামিয়ে দেওয়া সম্ভব। নরেন্দ্র মোদীর সরকার এখন এক চরম উভয় সংকটে পড়েছে। তারা যদি এখন নেপালের সাথে সুর নরম করে, তবে সেটা ভারতের ঘরোয়া রাজনীতিতে মোদীর স্ট্রং ম্যান বা শক্তিশালী নেতার ইমেজে বড় ধরনের আঘাত হানবে। বিরোধীরা প্রশ্ন তুলবে যে মোদী বিশ্বজয়ের স্বপ্ন দেখান, তিনি নিজের প্রতিবেশীদেরই সামলাতে পারছেন না। আবার ভারত যদি নেপালের উপর আগের মতো চাপ প্রয়োগ করতে যায়, তবে নেপাল হয়তো চিরতরে ভারতের বলয় থেকে বেরিয়ে সম্পূর্ণ নতুন কোন বলয়ে প্রবেশ করবে। সব মিলিয়ে ভারতের সাউথ ব্লকের এখন ঘুম হারাম হওয়ার জোগাড়। বিশ্ব রাজনীতির এই দাবার বোর্ডে নেপাল প্রমাণ করে দিয়েছে যে বড় হয়েও রাজার চাল দেওয়া সম্ভব। ভারতের অহংকার আজ হিমালয়ের পাদদেশে এসে চূর্ণ বিচীর্ণ হয়ে গেছে। প্রিয় দর্শক, দেখতে পারলেন, আপনারা আপনাদের মন্তব্যটা লিখে যেতে পারেন কমেন্টের। আপনারা কি বলতে চান? আজকে নেপাল পারলেও আমরা কেন পারি না? আসলে বালেন্দ্র শাহ যে সিদ্ধান্তটা নিয়েছে, যেটি বলেছে, সেটি অবশ্যই ভাববার বিষয়। তিনি একজন প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হয়ে কেন সচিব পর্যায়ের লোকের সঙ্গে বৈঠকে বসবেন? কূটনৈতিক বৈঠক তো হবে সমানে সমানে। তিনি পদমর্যাদার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমি একজন প্রধানমন্ত্রী, আমি প্রধানমন্ত্রী হয়ে সচিবের সঙ্গে কীভাবে বৈঠকে বসি, আমার দেশের সম্পর্কের টানাপোড়েন বা দূরত্ব দূর করার জন্য তো মন্ত্রী বা প্রধানমন্ত্রী পর্যায়ের কোনো লোক আসার কথা। তা না হলে আমি সচিবের সঙ্গে কিসের জন্য বৈঠকে যাব? রীতিমতো চোখে চোখ রেখেই
পাল্টা জবাবটা দিয়ে দিল ভারতকে। এতদিন যে হুকুমদারি করার চেষ্টা চালাচ্ছিল, যে হুকুমদারি করে আসছিল, সেটি এখন আর চলবে না। বালেন্দ্র শাহের আমলে কঠিন জটিলতার মুখে পড়তে হবে ভারতকে, বিশেষ করে নরেন্দ্র মোদীর সরকারকে। জানাবেন আপনারা কি বলার আছে, আপনাদের অভিব্যক্তি। ভালো থাকবেন, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করতে পারেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে, দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।